ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন হয়তো কখনোই আমেরিকার হাতে ধরা পড়তেন না যদি না তিনি মাসকুফ নামের ইরাকি পদটি পছন্দ করতেন। ৩২ সপ্তাহ ধরে মার্কিন সেনাবাহিনী আপ্রাণ চেষ্টা চালিয়েছিল, কিন্তু ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কোনো খবর পাওয়া যাচ্ছিল না। এই মিশনে শুধু মার্কিন সামরিক বাহিনী দিনরাত কাজ করছিল না, বরং মার্কিন স্পেশাল ফোর্সেস, CIA, ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এবং FBI এরও অনেক বড় ভূমিকা ছিল। হাজার হাজার এই প্রতিষ্ঠানের লোক শুধু একজন ব্যক্তিকে খুঁজছিল, সাদ্দাম হোসেনকে। আমেরিকা এই ব্যক্তির কাছ থেকে এমনকি বিপদ দেখছিল এবং অবশেষে তারা সাদ্দাম হোসেনকে মাটির ৬ ফুট নিচে একটি লুকানো কবরের ভেতর থেকে কিভাবে খুঁজে বের করল। এই গল্প শুরু হয় আমেরিকায় ৯/১১ হামলার পর, যখন আল কায়েদা নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে হামলা চালায়। এই ঘটনা নিয়ে আমেরিকার রাগ পুরো বিশ্ব দেখেছিল। সেই সময় আমেরিকান প্রেসিডেন্ট জর্জ বুশ সিদ্ধান্ত নিয়েছিলেন যে যে কেউ সন্ত্রাসবাদকে সমর্থন করবে তাকে লক্ষ্যবস্তু করা হবে। যদিও সাদ্দাম হোসেন, যিনি সেই সময় ইরাকের একনায়ক ছিলেন, সরাসরি ৯/১১-এ জড়িত ছিলেন না, কিন্তু আমেরিকার মনে হয়েছিল যে সাদ্দাম হোসেন বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে পরোক্ষভাবে সমর্থন করেন। তবে ইরাকে সরাসরি হামলা করার জন্য এই অভিযোগ যথেষ্ট ছিল না। এটা নিশ্চিত ছিল যে আমেরিকা ইরাকে সাদ্দাম হোসেনের ক্ষমতা শেষ করতে চেয়েছিল, যিনি গত ২৪ বছর ধরে সেখানে বিভিন্ন ভূমিকায় শাসন করছিলেন। সুতরাং ইরাকে সাদ্দাম হোসেনের শাসন শেষ করতে এবং সেখানে হামলা করার জন্য আমেরিকার একটি শক্ত কারণ দরকার ছিল, যার জন্য আমেরিকা দাবি করতে শুরু করে যে সাদ্দাম হোসেন ইরাকে গণবিধ্বংসী অস্ত্র, নিউক্লিয়ার উইপন্স লুকিয়ে রেখেছেন। এই দাবিকে ভিত্তি করে ২০০৩ সালের মার্চ মাসে আমেরিকা ইরাকে হামলা চালায়। এই কাজে আমেরিকাকে সাহায্য করে ইউকে, অস্ট্রেলিয়া এবং পোল্যান্ডের সামরিক বাহিনী, যারা লড়তে লড়তে মাত্র ৩ সপ্তাহে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছে যায়। ইরাকে হামলার প্রথম দিনেই প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কোথাও আত্মগোপন করেন এবং যখন আমেরিকান সামরিক বাহিনী বাগদাদে পৌঁছায় তখন তারা সাদ্দাম হোসেনের কোনো চিহ্ন খুঁজে পায়নি। মার্কিন ট্যাঙ্ক এবং সেনারা বাগদাদ দখল করে সাদ্দাম হোসেনের ২৪ বছরের সিংহাসন উল্টে দেয়। সেখানকার বিখ্যাত ফিরদৌস স্কোয়ারে সাদ্দাম হোসেনের মূর্তি সেনারা ভেঙে ফেলে, তাদের জয় উদযাপন করে। কিন্তু সাদ্দাম হোসেনের মূর্তি ভেঙে দেওয়া হলেও আসল সাদ্দাম হোসেনকে খুঁজে বের করে তাকে হারানো হয়তো এত সহজ ছিল না। এখন সাদ্দাম এবং তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের খুঁজে বের করা মার্কিন সামরিক বাহিনীর প্রথম অগ্রাধিকার ছিল। মার্কিন সামরিক বাহিনীর প্রত্যেক সৈনিককে সম্পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছিল যে সাদ্দাম এবং তার ৫১ জন কর্মকর্তাকে যেখানেই দেখা যাক তাদের জীবিত বা মৃত অবস্থায় ধরে হাজির করা হোক। এই মোস্ট ওয়ান্টেড তালিকায় মোট ৫২ জন কর্মকর্তা ছিলেন। তাদের মুখ প্রত্যেকের মনে রাখার জন্য বিশেষ তাসকার্ড প্রিন্ট করা হয়েছিল, যেখানে সাদ্দাম হোসেন এবং তার ৫১ জন কর্মকর্তার ছবি ছাপা হয়েছিল, কারণ তাসকার্ডেও মোট ৫২টি তাস থাকে এবং মোস্ট ওয়ান্টেড তালিকাতেও ৫২ জনই ছিল। এর ফলে সেনারা যখন অবসর সময়ে খেলাধুলা করত তখন তাদের লক্ষ্যবস্তুদের মুখ বারবার দেখে মনে থাকত। পরবর্তী কয়েক মাস ধরে মার্কিন সামরিক বাহিনী ইরাকের আনাচে কানাচে অনুসন্ধান চালায়। বাড়িতে তল্লাশি করা হয়, আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করা হয়, দোকান, কলেজ, মসজিদ কিছুই বাদ যায়নি। তারা শুধু এতটুকু জানত যে সাদ্দাম ইরাকেই আছে, কিন্তু অবশেষে কোথায়? কয়েক মাস ধরে এই প্রক্রিয়া চলতে থাকে, কিন্তু সাদ্দাম হোসেন এবং তার ২ ছেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর মার্কিন ঘোষণা করে যে যে কেউ সাদ্দাম হোসেন বা তার ছেলেদের সম্পর্কে কোনো তথ্য দেবে তাকে $৫৫ মিলিয়ন পুরস্কার দেওয়া হবে। ১৫-১৫ মিলিয়ন তাদের ছেলেদের জন্য এবং $২৫ মিলিয়ন সাদ্দাম হোসেনের জন্য রাখা হয়েছিল। ইরাকের অনেক লোক সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ছিল এবং এই কারণেই আমেরিকা নিশ্চিত ছিল যে অর্থের লোভে হলেও কোনো না কোনো তথ্য অবশ্যই পাওয়া যাবে, এবং ঠিক তাই ঘটেছিল। একজন ব্যক্তি মার্কিন সামরিক ঘাঁটিতে গিয়ে বলেন যে সাদ্দাম হোসেনের ২ ছেলে উদয় এবং কুশে আমার বাড়িতে আছে। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু যখন মার্কিন সামরিক বাহিনী সেই বাড়িটি চারদিক থেকে ঘিরে ফেলে তখন জানা যায় যে সত্যি উদয় এবং কুশে সেখানে উপস্থিত আছে। তারা সরাসরি বাইরে আসতে রাজি ছিল না, কারণ তারাও সম্পূর্ণ অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। ফলে বেশ কয়েকটি চেষ্টার পর বাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সেনারা যখন বাড়ির ভেতরে যায় তখন উদয় এবং কুশে দুজনেরই মৃতদেহ খুঁজে পায়, অর্থাৎ সাদ্দাম হোসেনের ঠিকানা জানার শেষ আশাটিও চলে গিয়েছিল। কিন্তু মার্কিন সামরিক বাহিনী এটিকে তাদের পরাজয় বলে মেনে নেয়নি। অন্যদিকে সাদ্দাম হোসেনের অনেক সঙ্গীকে খুঁজে বের করে জীবিত গ্রেফতারও করা হয়েছিল, কিন্তু কোথাও থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। এখন ৪ মাস পেরিয়ে গেছে,
এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে মার্কিন সামরিক বাহিনী এখন ভাবতে শুরু করেছিল যে সাদ্দাম হোসেনও হয়তো কোনো হামলায় মারা গেছেন। এই ভেবে মার্কিন সামরিক বাহিনীর প্রচেষ্টাও কমতে শুরু করে। কোনো সামরিক অভিযান বা কোনো গোয়েন্দা রিপোর্ট সাদ্দাম হোসেনের জীবিত থাকার ইঙ্গিত দিচ্ছিল না। কিন্তু এই সময়ে একটি অডিও টেপ পুরো পরিস্থিতি বদলে দেয়। এটি ছিল সাদ্দাম হোসেনের অডিও টেপ, যেখানে তিনি তার 2 ছেলের মৃত্যুতে দুঃখ প্রকাশ করছিলেন। এই অডিও টেপের মানে ছিল যে সাদ্দাম হোসেন এখনও জীবিত আছেন। আমেরিকা আবারও সাদ্দাম হোসেনকে খোঁজার চেষ্টা জোরদার করে এবং তার মাথার ওপর যে $25 মিলিয়ন পুরস্কার ছিল তা বাড়িয়ে $30 মিলিয়ন করা হয় এবং একই সাথে তথ্য প্রদানকারীকে মার্কিন নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। এত বিশাল অর্থের লোভে সবাই তাদের ভাগ্য পরীক্ষা করতে শুরু করে। ইরাকিরা উল্টোপাল্টা তথ্য দিতে শুরু করে এই আশায় যে যদি সেখান থেকে সাদ্দাম হোসেন ধরা পড়েন তাহলে তারা পুরস্কারের অর্থ পাবে। কিন্তু এতে আমেরিকার কাজ আরও কঠিন হয়ে যায়। তাসের পাতায় ছাপা প্রায় সব লোকই ধরা পড়ে গিয়েছিল, শুধু কয়েকজনই বাকি ছিল, যার মধ্যে সাদ্দাম হোসেনও অন্তর্ভুক্ত ছিলেন। এই সময়ে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির একজন সার্জেন্ট এরিক মেডক্স তাসের পাতা থেকে সরে এসে সম্পূর্ণ ভিন্ন দিকে ভাবতে শুরু করেন। তিনি দেখেন যে যাদের মোস্ট ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছিল তারা বেশিরভাগই সাদ্দাম হোসেনের সরকারের শীর্ষ কর্মকর্তা ছিলেন। তাদের ক্ষমতা সাদ্দাম হোসেনের কাছ থেকে ছিল, সাদ্দাম হোসেনের ক্ষমতা তাদের কাছ থেকে নয়। এই মুহূর্তে সাদ্দাম হোসেনের যদি সবচেয়ে বেশি কারো প্রয়োজন হয় তবে তারা হলেন তার দেহরক্ষীরা। সাদ্দাম হোসেনের দেহরক্ষীরা 3টি ভাগে বিভক্ত ছিল। একদল তার প্রাসাদের সুরক্ষা করত, অন্য দল আগে থেকে সেই জায়গাটি পরিষ্কার করত যেখানে সাদ্দামকে যেতে হতো, এবং তৃতীয় দলটি ছিল এই রক্ষীরা যারা সবসময় সাদ্দাম হোসেনের সাথে থাকত এবং এই মুহূর্তে সাদ্দাম হোসেনের সবচেয়ে বেশি এদেরই প্রয়োজন হতে পারে। এরিক মেডক্স এই দেহরক্ষীদের খুঁজতে সাদ্দাম হোসেনের নিজ শহর তিকরিত যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে তিনি সাদ্দাম হোসেনের একজন দেহরক্ষী মোহাম্মদ ইব্রাহিম উমরের ছেলের কাছ থেকে কিছু জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু এই দেহরক্ষীও কোথাও নিখোঁজ ছিল। এরপর তার সাক্ষাৎ হয় সাদ্দাম হোসেনের একজন খুব পুরনো কর্মচারীর সাথে, যেখানে খুব বেশি কিছু জানা না গেলেও এইটুকু জানা যায় যে সাদ্দাম হোসেন মাসকুফ নামের একটি পদ খুব পছন্দ করতেন, যা ইরাকে একটি মাছ থেকে তৈরি করা হয়। এখানে মেডক্সের মনে পড়ে যে সাদ্দাম হোসেনের দেহরক্ষী মোহাম্মদ ইব্রাহিম উমরের ছেলে জিজ্ঞাসাবাদের সময় বলেছিল যে তার বাবার মাছ ধরার খুব শখ এবং সে সামেরা নামের একটি শহরে একটি মাছের খামারের মালিকও। মেডক্স যখন মাছের খামারে পৌঁছান তখন সেখানে মোহাম্মদ ইব্রাহিম উমরকে পাননি, কিন্তু 2জন জেলেকে খুঁজে পান। এই জেলেদের ইব্রাহিম উমরের সাথে সরাসরি কোনো সম্পর্ক ছিল না, কিন্তু তাদের মধ্যে একজন ইরাকি গেরিলা যোদ্ধার চাচাতো ভাই ছিল। এখানে আপনাদের বলে রাখি যে যখন সাদ্দাম হোসেনের ক্ষমতা উল্টে দেওয়া হয় তখন তার ঘনিষ্ঠ সামরিক কর্মকর্তারা আমেরিকান সামরিক বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করে দিয়েছিল। ধারণা করা হচ্ছিল যে এই গেরিলা যোদ্ধারা ইব্রাহিম উমরের নির্দেশে চলত, যিনি সাদ্দাম হোসেনের সবচেয়ে ঘনিষ্ঠ দেহরক্ষী ছিলেন। জেলে তার একজন চাচার কথাও উল্লেখ করেন, যার বাড়ি বাগদাদে। ম্যাডক্স তার দল নিয়ে বাগদাদের সেই বাড়িটি ঘিরে ফেলে এই আশায় যে হয়তো এখান থেকেও কোনো তথ্য পাওয়া যাবে, এবং আশ্চর্যজনকভাবে ইব্রাহিম উমর সেখানেই লুকিয়েছিল। ইব্রাহিম উমর সাদ্দাম হোসেনের ব্যক্তিগত দেহরক্ষী ছিল এবং সে প্রায়ই তার মাছের খামার থেকে সাদ্দাম হোসেনের জন্য মাসকুফ নামের মাছের পদ তৈরি করে পাঠাত। বর্তমানে সে আমেরিকান সামরিক বাহিনীর বিরুদ্ধে একটি গেরিলা যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিল এবং তাকেই সাদ্দাম হোসেনের আসল অবস্থান সম্পর্কে জানাছিল। গ্রেফতার হওয়ার পর সে কিছুতেই কিছু বলতে রাজি ছিল না, কিন্তু যখন মেডক্স তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে আশ্বস্ত করে যে তাকে এবং তার পরিবারকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দেওয়া হবে, তখন সে কথা বলতে শুরু করে। ইব্রাহিম জানায় যে সাদ্দাম হোসেন আদর নামের একটি শহরে লুকিয়ে আছে। তার দেওয়া সূত্র ধরে মার্কিন সেনারা আদর শহর অনুসন্ধান করতে শুরু করে। সেখানে টাইগ্রিস নদীর তীরে 2টি ফার্ম হাউস ছিল, কিন্তু 2টিই খালি ছিল। সেই সময় ইব্রাহিম উমর যে সেনাদের সাথে ছিল সে মাটির দিকে ইশারা করে যেখানে একটি দড়ি পড়েছিল। দড়িটি খুব লম্বা ছিল এবং মাটির নিচ দিয়ে একটি স্পাইডার হোলের ভেতরে চলে গিয়েছিল। এই স্পাইডার হোলের প্রবেশপথ একটি স্টাইরোফোম দিয়ে বন্ধ করা ছিল। যখন এই গর্তটি খোলা হয় তখন অন্ধকার ছাড়া কিছুই দেখা যায়নি। ঠিক তখনই একজন সৈনিক হ্যান্ড গ্রেনেড ভেতরে ছুঁড়তে যাচ্ছিল যে সেই গর্ত থেকে 2টি হাত বেরিয়ে আসতে দেখা যায়। এটি ছিল লম্বা দাড়িওয়ালা এক ব্যক্তি, যে বলেছিল যে আমার নাম সাদ্দাম হোসেন এবং আমি ইরাকের প্রেসিডেন্ট। আমেরিকান সেনাবাহিনী সাদ্দাম হোসেনকে জীবিত ধরতে সক্ষম হয়েছিল। 32 সপ্তাহের লাগাতার চেষ্টার পর
এরিক মেডক্সের প্রচেষ্টা অবশেষে ফলপ্রসূ হয়েছিল। পরে বিশ্লেষণ করে দেখা যায় যে যদি মেডক্স জানতে না পারত যে সাদ্দাম হোসেন মাসকুফ নামের পদ পছন্দ করেন, তাহলে হয়তো সে কখনোই এখানে পৌঁছাতে পারত না। পরে যে অভিযোগে ইরাকে হামলা করা হয়েছিল যে সাদ্দাম হোসেন সেখানে গণবিধ্বংসী অস্ত্র লুকিয়ে রেখেছিলেন, তা কোথাও পাওয়া যায়নি, এবং আমেরিকান প্রেসিডেন্ট জর্জ বুশও এই কথা নিশ্চিত করেছেন যে সেখানে আমরা কিছু পাইনি।